তোমরা যারা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে বিএ জেনারেল 5th সেমিস্টারে পড়ছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের জিই পেপার রয়েছে, তো এর আগে তোমাদের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হবে। তোমরা যারা যারা আগের ভিডিওটা দেখোনি, তোমরা প্লেলিস্টে গিয়ে 5th সেমিস্টারের সমস্ত প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। আর তোমরা যারা মনে করছো এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে, তোমরা এর মধ্যে 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে পেমেন্ট করে তোমরা হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। তোমরা 5th সেমিস্টারের বিভিন্ন বিষয়ের সাজেশনগুলো পেয়ে যাবে। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, সংস্কৃত, শিক্ষাবিজ্ঞান, বাংলা, মেইন পেপার, জিই পেপার, এসএসসি পেপার, সমস্ত সাজেশনগুলো তোমরা সংগ্রহ করতে পারো। তো সাজেশনগুলো নেওয়ার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। দেখো, দ্বিতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন রয়েছে, ঔপনিবেশিক আমলে ভারতে ব্রিটিশ প্রশাসনের ইতিবাচক ও নেতিবাচক কাজের উদাহরণ দাও। উত্তর দেখো, ইতিবাচক কাজের মধ্যে উল্লেখযোগ্য হলো গ্রামাঞ্চলে কিছুটা শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। ব্রিটিশ শ্রেণীবর্গ নির্বিশেষে ভারতীয়দের ন্যায় বিচারের জন্য আইনি পদক্ষেপ গ্রহণ করেছিল। ভারতীয়দের স্বাস্থ্যকর অভ্যাস এবং পরিষ্কার পরিচ্ছন্নতা শেখানো হয়েছিল এবং রেলপথ প্রতিষ্ঠার মাধ্যমে সারা ভারতকে একসঙ্গে যুক্ত করে সংস্কৃতির মেলবন্ধন গড়তে সাহায্য করেছিল। অন্যদিকে নেতিবাচক দিকের মধ্যে উল্লেখযোগ্য হলো ভারতীয় সামাজিক কাঠামোর পতন ত্বরান্বিত করে গ্রামের বহু মানুষকে জীবিকাচ্যুত করে দেয়। তারা ভারতীয় সংস্কৃতিকে ঘৃণা করত। ভারতব্যাপী দারিদ্র্য বৃদ্ধি পেয়েছিল। পরের প্রশ্ন, সূর্যাস্ত আইন কাকে বলে? উত্তর দেখো, চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারদের রাজস্ব দেওয়ার জন্য একটি নির্দিষ্ট দিন ধার্য করে দেওয়া হয়। ওই নির্দিষ্ট দিনে সূর্যাস্তর আগে জমিদারকে কোম্পানিকে দেয় রাজস্ব মিটিয়ে দিতে হতো, নতুবা জমিদারি বাজেয়াপ্ত করে সম্পত্তি বিক্রি করার অধিকার কোম্পানির ছিল। একে সূর্যাস্ত আইন বলে। পরের প্রশ্ন, কৃষির বাণিজ্যকরণ বলতে কী বোঝো? উত্তর দেখো, ঔপনিবেশিক শাসনে ভারতীয় অর্থনীতির একটি বিশেষ দিক ছিল কৃষির বাণিজ্যকরণ, অর্থাৎ বাণিজ্যের কাজে প্রয়োজনীয় বিভিন্ন কৃষিজ ফসল চাষের প্রতি গুরুত্ব দেওয়াকে কৃষির বাণিজ্যকরণ বলে। অতিরিক্ত রাজস্বর চাপে জর্জরিত কৃষক শ্রেণী মহাজনদের থেকে ঋণ নিতে বাধ্য হয়, আর আয় নিশ্চিত করতে মহাজনেরা কৃষকদের অর্থকরী ফসল যেমন নীল, পাট, তুলো ইত্যাদি চাষ করতে বাধ্য করে। এভাবেই কৃষির বাণিজ্যকরণ ঘটে। পরের প্রশ্ন দেখো, দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল? উত্তর, কৃষির বাণিজ্যকরণের প্রভাবের ফলে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকরা বিদ্রোহী হয়ে উঠেছিল। আমেরিকার গৃহযুদ্ধের প্রভাবে কার্পাস তুলোর চাহিদা বেড়ে যায়। দাক্ষিণাত্যে তুলোর চাষ প্রবলভাবে বৃদ্ধি পায়, কিন্তু যুদ্ধ থেমে গেলে 1870 সাল নাগাদ তুলোর চাহিদা একেবারে কমে যায়। ফলে কৃষক সমাজ দারুণ দুর্দশার মুখে পড়ে। এর সুবিধা নেয় শাহুকার শ্রেণী। তারা চাষিদের ঋণ দেওয়ার বিনিময়ে ফসলের ওপর নিয়ন্ত্রণ কায়েম করত। এর বিরুদ্ধে দাক্ষিণাত্যের তুলো চাষিরা বিদ্রোহী হয়ে ওঠে। দাক্ষিণাত্যে এই শাহুকার বা মহাজনদের দখলে থাকা কাগজপত্র বিদ্রোহীরা পুড়িয়ে দেয়। আহমদনগর ও পুনা জেলায় এই বিদ্রোহ তীব্র আকার ধারণ করে। 1875 খ্রিস্টাব্দের মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলা ওই বিদ্রোহকে দাক্ষিণাত্য হাঙ্গামা বলে। পরের প্রশ্ন, সম্পদের বহির্গমন কাকে বলে? উত্তর দেখো, পলাশির যুদ্ধের পর থেকে কোম্পানি অষ্টাদশ শতকের মধ্যভাগে বাংলা ও ভারতের নানা প্রান্ত থেকে ভারতের সম্পদকে ব্রিটেনে নানাভাবে স্থানান্তরিত করত। তার প্রতিবেদন অবশ্য ভারতের অর্থনৈতিক উন্নতি হতো না। এইভাবে দেশের সম্পদ বিদেশে চালান হওয়াকে সম্পদের বহির্গমন বলে উল্লেখ করা হয়। পরের প্রশ্ন, অবশিল্পায়ন বলতে কী বোঝো? উত্তর, শিল্পায়নের বিপরীতধর্মী অবস্থাই হলো অবশিল্পায়ন। 1813 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতের বাজারের একচেটিয়া অধিকার চলে যায়। সেই সময় ধীরে ধীরে বিভিন্ন ব্রিটিশ পণ্য ভারতে আমদানি করা হতে থাকে। তার ফলে নানা রকম বৈষম্যমূলক প্রতিযোগিতামূলক মুখোমুখি হয়ে আমাদের দেশীয় শিল্পগুলি ক্রমে ধ্বংস হতে থাকে। ভারতীয় শিল্পের অবলুপ্তির এই প্রক্রিয়াকে অবশিল্পায়ন বলা হয়। পরের প্রশ্ন, পলাশির লুণ্ঠন কী? উত্তর দেখো, পলাশির যুদ্ধে জয়লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের অর্থ ও সম্পদকে দুহাত ভরে ভারত থেকে নিজের দেশে ইংল্যান্ডে পাচার করেছিল। বিদেশি ইংরেজরা সোনা, রূপা বা কোনো পণ্য সামগ্রীর বিনিময়ে এই সম্পদের নির্গমন ঘটায়নি। তারা এই ঘটনাকে অনেক ঐতিহাসিক লুণ্ঠন বলে উল্লেখ করেছেন। ব্রুকস অ্যাডামস আর্থিক নির্গমনের এই ঘটনাকে পলাশির লুণ্ঠন বা পলাশি প্লান্ডার বলে অভিহিত করেছেন। পরের প্রশ্ন দেখো, চিরস্থায়ী ব্যবস্থা ও রাওতোয়ারি ব্যবস্থার মধ্যে একটি পার্থক্য লেখো। উত্তর, চিরস্থায়ী ব্যবস্থায় জমিদারদের স্থায়ীভাবে এবং বংশানুক্রমভাবে জমির বন্দোবস্ত দেওয়া হয়। অপরদিকে কি রাওতোয়ারি ব্যবস্থায় সাধারণত 20 বা 30 বছরের জন্য জমির বন্দোবস্ত দেওয়া হয়। পরের প্রশ্ন, পত্তনি প্রথা বলতে কী বোঝায়? উত্তর, রাজস্ব আদায়ের সুবিধার জন্য জমিদার তার বন্দোবস্ত নেওয়া জমিকে কয়েকটি ছোট ছোট অংশে ভাগ করে নির্দিষ্ট খাজনা প্রদানের শর্তে
অন্যের কাছে বন্দোবস্ত দিতেন। এই ব্যবস্থাকে পত্তনি প্রথা বলা হয়। বর্ধমানের জমিদার তেজচন্দ্র প্রথম পত্তনি প্রথা চালু করেন। পরের প্রশ্ন দেখো, মহলবাড়ি বন্দোবস্ত বলতে কী বোঝায়? উত্তর, কয়েকটি গ্রাম নিয়ে গঠিত একটি মহলের রাজস্ব একজন বা কয়েকজন ব্যক্তির সাহায্যে আদায়ের ব্যবস্থাকে মহলবাড়ি বন্দোবস্ত বলা হতো। ব্রিটিশ আমলে উত্তর পশ্চিম ভারত ও মধ্য ভারতে এই ব্যবস্থা প্রচলিত ছিল। পরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলার কৃষকদের কী দুরবস্থা হয়েছিল? উত্তর, চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলার কৃষকরা জমিদারের কৃপার পাত্রে পরিণত হন। কৃষকদের ওপর আর্থিক শোষণ বৃদ্ধি পাওয়ার ফলে তারা অনাহারে দিন কাটাতে বাধ্য হয়। পরের প্রশ্ন দেখো, ভাইয়াচারি বন্দোবস্ত বলতে কী বোঝায়? উত্তর, গ্রামের একজন ব্যক্তির সাহায্যে প্রত্যেক চাষির কাছ থেকে পৃথকভাবে ধার্য রাজস্ব আদায় করাকে ভাইয়াচারি ব্যবস্থা বলা হয়। ব্রিটিশ আমলে পাঞ্জাবে এই ব্যবস্থা চালু ছিল। পরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কী বোঝায়? উত্তর, 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেন। এই ব্যবস্থায় নির্দিষ্ট খাজনার বিনিময়ে জমিদারগণ বংশানুক্রমে জমির মালিকানা ভোগ করত। পরের প্রশ্ন দেখো, রায়তবাড়ি বন্দোবস্ত কি? উত্তর, রায়ত বা চাষির কাছ থেকে সরাসরি খাজনা আদায়ের ব্যবস্থা রায়তবাড়ি বন্দোবস্ত নামে পরিচিত। ব্রিটিশ আমলে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতে এই ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল। পরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তে দুটি কুফল উল্লেখ করো। উত্তর দেখো, 1 নম্বর হচ্ছে অত্যাচারী মধ্যস্বত্বভোগী শ্রেণীর উদ্ভব, আর 2 নম্বর হচ্ছে কৃষকদের ওপর শোষণের মাত্রা বৃদ্ধি। পরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তে দুটি সুফল লেখো। 1 নম্বর হলো জমিদাররা স্থায়ীভাবে জমি লাভ করায় সংস্কারমূলক কাজে মন দেন, আর 2 নম্বর হচ্ছে চাষযোগ্য জমির পরিমাণ বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, অবাধ বাণিজ্য নীতিকে সমর্থন করেন কোন অর্থনীতিবিদ? কোন সনদ আইনে অবাধ বাণিজ্য নীতি গৃহীত হয়? উত্তর, অবাধ বাণিজ্য নীতিকে সমর্থন করেন ইংল্যান্ডের বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ। 1813 খ্রিস্টাব্দে সনদ আইনে অবাধ বাণিজ্য নীতি গৃহীত হয়। পরের প্রশ্ন, ভারতীয় শিল্পের ধ্বংসের দুটি কারণ লেখো। উত্তর, ভারতীয় শিল্পের ধ্বংসের দুটি কারণ হলো 1 নম্বর ইউরোপের শিল্প বিপ্লব এবং 2 নম্বর হচ্ছে অসম শুল্ক সংরক্ষণ নীতি। পরের প্রশ্ন, বস্ত্রশিল্পের ধ্বংসের একটি কারণ উল্লেখ করো। উত্তর, ইংল্যান্ডের শিল্প বিপ্লব। ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটায় কম সময়ে সস্তায় উন্নত মানের টেকসই কাপড় উৎপাদন শুরু হয়। এর ফলে বস্ত্রশিল্পের ধ্বংস ঘটে। পরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কে কত সালে প্রবর্তন করেন? উত্তর, 1793 খ্রিস্টাব্দের মার্চ মাসে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। পরের প্রশ্ন দেখো, মসলিন কি? উত্তর, মসলিন হলো অবিভক্ত বাংলার ঢাকার তাঁতিদের বোনা এক অতি সূক্ষ্ম সুতি বস্ত্র। এই বস্ত্র এতই সূক্ষ্ম ছিল যে একটা গোটা শাড়ি একটা দেশলাই খোলের মধ্যে রাখা যেত। পরের প্রশ্ন, 1813 খ্রিস্টাব্দের সনদ আইন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের ওপর কী প্রভাব বিস্তার করে? উত্তর, 1813 খ্রিস্টাব্দের সনদ আইন পাশ হওয়ার ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যিক অধিকার লুপ্ত হয়। সনদ আইনে অবাধ বাণিজ্য নীতি গৃহীত হওয়ায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়াও ইংল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশের বণিকরা অবাধে বাণিজ্য শুরু করে। ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ে। পরের প্রশ্ন, ব্রিটিশ রাজ বলতে কী বোঝো? উত্তর, পলাশী ও বক্সারের যুদ্ধে জয়লাভ করার পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের মাধ্যমে বাংলার সার্বভৌম শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। বাংলার নবাবকে পুতুল নবাবে পরিণত করে প্রকৃত শাসক হয়ে ওঠে কোম্পানি। কোম্পানির নেতৃত্বে পরিচালিত এই শাসন ব্যবস্থায় ব্রিটিশ রাজ নামে পরিচিত। পরের প্রশ্ন, শিল্প বিপ্লব বলতে কী বোঝো? উত্তর, অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে প্রথমে ইংল্যান্ডে ও পরে ইউরোপের অন্যান্য দেশে উন্নত প্রযুক্তিকে ব্যাপকভাবে কাজে লাগিয়ে উৎপাদন ব্যবস্থা ও জীবনযাপন প্রণালীতে যে আমূল পরিবর্তন ঘটে তা শিল্প বিপ্লব নামে পরিচিত। পরের প্রশ্ন, আমিনি কমিশন কি? উত্তর, 1776 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস বাংলার ভূমি বন্দোবস্ত ও ভূমি রাজস্ব সম্পর্কে বিস্তারিত অনুসন্ধানের লক্ষ্যে যে কমিশন গঠন করেন তা আমিনি কমিশন নামে পরিচিত। পরের প্রশ্ন, আর্থিক নিষ্ক্রমণ কি? উত্তর, পলাশির যুদ্ধের পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার উচ্চপদস্থ কর্মচারীরা ভারত থেকে যে প্রচুর পরিমাণে অর্থ ও সম্পদ ইংল্যান্ডে পাচার করে তা সম্পদের নির্গমন তত্ত্ব বা আর্থিক নিষ্ক্রমণ নামে পরিচিত। পরেরটা দেখো, 1813 ও 1833 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? উত্তর, 1813 খ্রিস্টাব্দে সনদ আইনে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে এবং অবাধ বাণিজ্য নীতি চালু হয়। অপরদিকে 1833 খ্রিস্টাব্দের সনদ আইনে ব্রিটিশ নাগরিকরা ভারতে বসবাস ও জমি কেনার অধিকার লাভ করে। পরেরটা দেখো, দাদন কি? উত্তর, পলাশির যুদ্ধের পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাঁতিদের অর্থ অগ্রিম দিত। কোম্পানির অগ্রিম অর্থ গ্রহণ করায় তাঁতিরা শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়া আর অন্য কোথাও উৎপন্ন দ্রব্য বিক্রি করতে পারত না। তারা উৎপন্ন বস্ত্র অল্প মূল্যে কোম্পানিকে বিক্রি করতে বাধ্য থাকতো। একেই দাদন প্রথা বলে। পরের প্রশ্ন, একশালা বন্দোবস্ত কি? উত্তর, সঠিক রাজস্ব আদায়ের জন্য বার্ষিক নিলামের মাধ্যমে ওয়ারেন হেস্টিংস ইজারাদারদের জমি বন্দোবস্ত দিতেন। এই ব্যবস্থা একশালা বন্দোবস্ত নামে পরিচিত। পরেরটা, ঔপনিবেশিক ভারতে ব্রিটিশ প্রশাসনিক সংস্কারের সঙ্গে যুক্ত যে কোনো দুজন গভর্নরের নাম উল্লেখ করে। উত্তর, ওয়ারেন হেস্টিংস এবং কর্নওয়ালিস।
তো দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো খাতায় নোট করে মুখস্থ করে নাও, আর পরের অধ্যায়টা পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করা হবে। তো যারা মনে করছে এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমরা পিডিএফ কপিটি পেয়ে যাবে। আর যারা মনে করছে ফিফথ সেমিস্টারের অন্যান্য বিষয়ে সাজেশন সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।